নলহাটিতে তৃণমূলের বিএলএ কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। দেখুন, কোথাও তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে ফর্ম বিলি, কোথাও আইসিডিএস কেন্দ্র থেকে ফর্ম বিলির অভিযোগ। রাজ্যে এসআইআর শুরু হতেই দিকে দিকে নিয়ম ভঙ্গের অভিযোগ সামনে আসছে। বীরভূমের নলহাটিতে রাতের অন্ধকারে তৃণমূলের বিএলএ কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। খবর পেয়ে দলের কর্মীদের নিয়ে নলহাটির 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগমের বাড়িতে যান বিজেপির বিএলএ। বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে হম্বিতম্বি করেন তৃণমূলের বুথ লেভেল এজেন্টও। আমি বলছি টিএমসি নেতা বলছি আমি, তুমি রেকর্ড করো। টিএমসি বিজেপি বলে না এখানে দেবসা, টিএমসি বিজেপি রেকর্ড কর কেন? তারপর আমি দেখছি আমি কি করছি। এই ভিডিওকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিএলএ টুকে দিয়ে বিএলও নিজের ঘরে বসে সমস্ত শটিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছে। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করার দাবি জানাচ্ছি। ওনাদের অভিযোগ সে সময় তৃণমূলের বিএলএ টু এখানে উপস্থিত ছিলেন, তিনি কি ছিলেন? হ্যাঁ, তৃণমূলের বিএলএ এগিয়ে আসছেন, আমাকে হেল্প করেছেন। উনারাও আসুক নিজে থেকে, আমাকে হেল্প করুন। উপর মানে হেল্প না করে উনারা হাল্লা করতে আসছেন, আমাকে ধমকি দিতে আসছেন, থ্রেট করতে আসছেন, এগুলো তো ঠিক না। তাহলে আমি কাজ করব কি করে? অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করার প্রতিবেশী হিসাবে কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে আমি মানে জাস্ট রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফর্মগুলো আমি সর্টিং করছিলাম। হ্যাঁ, কিন্তু সেইখানে কোনো ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটা অভাব ছিল, ওই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি। এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। তাই এটা সরকারি নিয়ম বিরোধী, এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে, এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিএলওকে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভাস্কর মুখোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা প্রত্যেকেই শুনেছি নির্বাচন কমিশন এটা স্পষ্ট করে বলে দিয়েছিল যে বাড়ি বাড়ি গিয়ে এই এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। প্রয়োজনে যে একবার নয় 2 থেকে 3 বার তারা বাড়ি বাড়ি যাবেন। আবার এদিকে এই যে অভিযোগগুলো সামনে আসছে, সেখানে কমিশনের তরফে একদম কড়া বার্তা দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হবে এবং শোকজ করা হবে এই বিএলওদের যদি এরকম অভিযোগ সামনে আসে। ফিরদৌস দা, দেখুন, অবশ্যই বিএলওরা সাধারণত সরকারি কর্মচারী, সাধারণত কেন সরকারি কর্মচারী, তাদেরকে অ্যাসিস্ট করবে বিএলএরা। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্য, অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএলএরা এক জায়গায় বসে সেখান থেকে ফর্ম বিলি করছে, বিএলএদের বাড়িতে বসে ফর্ম বিলি করছে, বিশেষ করে বর্তমানে শাসক দলের বাড়িতে বসে। এটা একদম করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা কি? যে কোনোভাবেই যাতে বৈধ ভোটারের নাম তালিকা থেকে না বাদ যায়। এই যে এসআইআর হচ্ছে, এসআইআর আসল উদ্দেশ্য কি? যে বৈধ ভোটার তার একটি তালিকা তৈরি করা। দেখুন, প্রথমেই বলি যে ভোটার লিস্টের তালিকায় যাদের নাম থাকবে তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক হবেন। ভারতীয় নাগরিক ছাড়া অন্য কারোর নাম ভোটার লিস্টে থাকতে পারে না। কিন্তু ভোটার লিস্টে নাম নেই মানেই তিনি ভারতীয় নাগরিক না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা এবং অসত্য। যদি কেউ বলে থাকেন, যদি কেউ বুঝিয়ে থাকেন, তিনি মিথ্যা বোঝাচ্ছেন, তিনি অসত্য বোঝাচ্ছেন। এর সঙ্গে সত্যের কোনো প্রকার সম্পর্ক নেই। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এসআইআর যেটা হচ্ছে না, স্পেশাল রিভিশন, এটা বলা আছে মূলত রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে। আর সিটিজেনশিপ
কার থাকবে, কে সিটিজেনশিপ পাবেন, বাই বার্থ পাবেন, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ইনকর্পোরেশন, এটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টে বলা আছে। সিটিজেনশিপ কার কীভাবে লস হবে, বাই টার্মিনেশন, বাই ডিপ্রাইভেশন, সেটা কিন্তু বলা আছে সিটিজেনশিপ অ্যাক্টে। এবং এই কার সিটিজেনশিপ লস হবে, কিভাবে লস হবে, এটা কার দায়িত্ব? এটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। নির্বাচন কমিশনের কোনো প্রকার ক্ষমতা নেই যে কাউকে ডিক্লেয়ার করে দেবে যে এ ভারতীয় নাগরিক নয়। নির্বাচন কমিশন কি করবেন? দেখবেন যে যাদের নাম তালিকায় আছে তারা বৈধ ভোটার কিনা। এবার বলি, দেখুন প্রতি বছর না ভোটার লিস্টে যাদের নাম থাকে, প্রতি বছর দেখবেন কিছু জন তারা 18 বছরের বয়স পেরিয়ে আসেন, তাদের নাম সংযোজিত হয়, আর যারা মারা যান তাদের নাম বিয়োজিত হয়। এই সংযোজন লিস্ট এবং বিয়োজন লিস্ট, এখানে অনেকে ভোটের সঙ্গে যুক্ত, তাদের জিজ্ঞাসা করুন, প্রতি বছর প্রতি ভোটার লিস্টের সঙ্গে থাকে। এবার মাঝে মাঝে এই নিবিড় সংশোধন কেন প্রয়োজন হয়? তার কারণ এই যে বিভিন্নভাবে দেখুন, আলটিমেট তো এই মানুষই তো কাজ করে, মানুষের ভুল হয়। সেই ভুল সংশোধনের জন্য নিবিড়ভাবে একটি টেরিটরির মধ্যে কারণ দেখে, নির্দিষ্টভাবে কারণ দর্শিয়ে কিন্তু স্পেশাল রিভিশন করতে হয়, কারণ আইনে বলা আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, নির্বাচন কমিশন কারণ কেউ জানে না। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে কেন, কি কারণে গোটা রাজ্যের একসঙ্গে এসআইআর করার প্রয়োজন হলো, এখনো পর্যন্ত কারণ সম্পর্কে কেউ কিচ্ছু জানেন না যে কি কারণে এই এসআইআর হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত নির্দিষ্টভাবে বলে দেওয়া যে এই কারণে এসআইআর হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ আমি নিজে দেখেছি, আমি নিজে গতকাল হাবড়ায় একটি সভায় গেছিলাম, সেখানে মানুষজন যেভাবে, বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে হিন্দু নাগরিক এসছেন, আমি একদম স্পেসিফিকলি বলছি, যদিও আমি হিন্দু মুসলিম এইভাবে আমি কোনোদিন আলোচনা করতে একেবারে অক্ষম এবং আমি আলোচনা করতে চাই না, কিন্তু তাদের মূলত কনসার্ন কিসের জন্য? এক, যে তাদের মধ্যে অনেকেরই এসআইআর ওই 2002 সালের লিস্টে হয়তোবা নাম নেই, বা হয়তোবা বাবা বা মায়ের মধ্যে একজনের নাম আছে। তারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে এবছরে ধরুন সাপোজ একজন মানুষ, ধরুন তিনি ভারতীয় নাগরিক, পরবর্তীতে প্রতিষ্ঠাও পাবেন, কিন্তু যদি তার নাম না থাকে চূড়ান্ত তালিকায়, কি করবেন? এইখানে প্রতিটি রাজনৈতিক দলের একটা কর্তব্য রয়েছে, অ্যাজ ওয়েল নির্বাচন কমিশনেরও, যে কিভাবে অ্যাপিল করবেন, কোথায় করবেন। বিএলও যদি কোনো ভুল করে, একটু বলে দিই, তুমি নাগরিকত্ব নিয়ে পরে বলবে, নাগরিকত্বের সঙ্গে এসআইআর কোনো সম্পর্ক নেই। মূল সমস্যাটা বোঝো। মূল সমস্যাটা কি বলুন তো? আসলে এই চূড়ান্ত তালিকা যখন ফেব্রুয়ারি মাসে বেরোবে, তারপরে এই যে ভোটটা, ধরুন এই সব থেকে কাছে তো বিধানসভা ভোট, এবার এই যে অ্যাপিলের প্রভিশন রয়েছে, আইনে বলা আছে, কিন্তু সেই অ্যাপিল কতদিনের মধ্যে ডিসপোজড অফ করে তাকে আবার ভোটার লিস্টে ফিরিয়ে এনে তিনি যাতে ভোট দিতে পারেন, সেটা অ্যাসিওর করবে কে? নির্বাচন কমিশনের। এই যে স্বল্প সময়ের মধ্যে এই যে ঘোষণা করা, তারপরে একজন বৈধ ভোটার সেই জায়গায় সেটা বোঝালেন। কিন্তু এখানে এসআইআর নিয়ে এত আপত্তি নেই, কিন্তু এসআইআর এর যে কাজ বা সেই জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সময়, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে। রাজস্বী, দেখো, সময়ের ভূমিকা বলে বাজে কথা বলে তো লাভ নেই। 2002 সালের এসআইআর কতদিনে হয়েছিল? পশ্চিমবঙ্গে কথায় কথায় বলে যাচ্ছে 2 বছর, বিভিন্ন সংবাদ বন্ধে সুমনদা তার প্রোগ্রাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় বলেছে পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ এসআইআর হয়েছিল 2002 সালে। এসআইআর একটা নর্মাল প্রক্রিয়া, এটার এক্সেস পলিটিসাইজেশন আজকে তৃণমূল করছে, বাধ্য হয়ে আমাদেরকে কিছু জবাব দিতে হচ্ছে, যে কারণে আজকে এই ধরনের কথা প্রসঙ্গগুলো হচ্ছে। এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো রকম নেই। যার নাম 2002 সালে নেই, পূর্ববঙ্গ থেকে এসেছেন, তার জন্য সিএর আইন ভারত সরকার পাশ করিয়ে দিয়েছে। এমনকি সেটা 2014 সালের 31শে ডিসেম্বর অবধি ছিল। 2015 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31শে ডিসেম্বর যারা এসেছেন তারা বিনা কাগজে ভারতবর্ষে থাকতে পারবেন। এমনকি আমাদের কার্যকর্তা গোপাল গয়ালি তিনি মামলা করে একটা প্রশ্ন করি রাজস্বী, ধরো এই এসআইআরটা তো 1 মাস চলবে, একজন ধরো ভারতীয় নাগরিক যারা এসআইআর এর মাধ্যমে নাম কেটে গেল, তাহলে তোমরা কতদিনের মধ্যে নাগরিকত্ব দেবে তাকে? আমরা দায়িত্ব নিয়ে যেতে পারো না, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, কতদিনের মধ্যে নাগরিকত্ব দেবে?